নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। শেয়ার বাজারে মার্কিনি থাবা, ভারত এখনো কেন হাবাগোবা? কাল আমাদের পাড়ায় বড় চুরি হয়ে গেছে। সে কি রে, কিভাবে চুরি হলো? সব হয়েছে পল্টাদার জন্য। কে পল্টাদা? সে আবার কি করেছে? পল্টাদা পাড়ার ক্লাবের একজন হোতা। পাড়ার সবাই বলেছিল চাঁদা দিয়ে রাতের একজন চৌকিদার রাখার কথা। সেটা তো ভালো প্ল্যান ছিল। তারপর কি হলো? পল্টাদা চাঁদা দেবে না বলে নিজেই দায়িত্ব নিল। বলল রাতে কোনো চুরি হবে না, আমিই হব চৌকিদার। তারপর চৌকিদার চুরি আটকাতে পারলো না, তাই তো? তা নয় তো কি, শেষ 1 মাস ধরে কিছু না কিছু যাচ্ছিলই। এর বাড়ির জুতো, না হলে ওর বাড়ির জামা। কিন্তু কাল রাতে একেবারে বড় চুরি হয়ে গেল। সাইকেল থেকে সিলিন্ডার সব নিয়ে পালিয়ে গেল চোর। বুঝতে পেরেছি। তো পাড়ার লোকে কি বলছে? আরে পাড়ার লোক তো পল্টাদাকেই সন্দেহ করছে। পল্টাদা বলছে সে নাকি কিছুই বুঝতে পারেনি। তোর পাড়ার মতোই একটা ঘটনা দেশেও ঘটে গেছে। মানে কি হয়েছে? কোনো খবর দেবে নাকি? হ্যাঁ, বড় খবর। প্রভাবশালী মার্কিন ট্রেডিং কোম্পানি জেন স্ট্রিট ভারতের শেয়ার বাজারে কারচুপি করে প্রায় 37,000 কোটি টাকা তুলে নিয়েছে। সে কি, আর কেউ কিচ্ছু ধরতে পারেনি? নিয়ন্ত্রক সংস্থা সেবি আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নাকের ডগা দিয়ে 1 বছরের বেশি সময় ধরে তছরূপ করেছে এই কোম্পানি। কোনো ব্যবস্থাই নেয়নি নিয়ন্ত্রক সংস্থা আর এনএসি। শুধু সতর্ক করে চিঠি পাঠিয়েছে। আর 2024 থেকে 25 1 বছর সময় লেগে গেছে জেন স্ট্রিটের বিরুদ্ধে পদক্ষেপ নিতে। সে কি গো, একটু খুলে বলো খবরটা। অবাক হওয়ার মতোই খবর, তুই নিজেই দেখে নে খবরটা। আমেরিকার প্রভাবশালী ট্রেডিং সংস্থা জেন স্ট্রিট ভারতের ফিউচার্স ও অপশন বাজারে বড় ধরনের কারচুপি করেছে। এ কথা স্বীকার করল সেবি। কিন্তু প্রশ্ন উঠছে, কেন এত দেরিতে পদক্ষেপ নিল নিয়ন্ত্রক সংস্থা ও এনএসি? 2024 সালের এপ্রিল মাসে নিউ ইয়র্কের আদালতে জেন স্ট্রিটের বিরুদ্ধে মামলা হয়। মামলাটি ছিল ভারতের শেয়ার বাজার ভিত্তিক এক বিশেষ ধরনের ট্রেডিং কৌশল চুরি নিয়ে। অথচ সেই সময় সেবি ও এনএসির উচিত ছিল কড়া নজরদারি শুরু করা। কিন্তু বাস্তবে দেখা যায় সেবি জুলাই 2024-এ এনএসিকে রিপোর্ট জমা দিতে বলে। এনএসি সেই রিপোর্ট জমা দেয় 4 মাস পর, নভেম্বর 2024-এ। এই দীর্ঘ সময় ধরে জেন স্ট্রিট তার কারচুপি চালিয়ে যায়। নভেম্বরের রিপোর্টে স্পষ্ট বলা হয়, জেন স্ট্রিটের ট্রেডিং ছিল প্রতারণামূলক ও জালিয়াতিপূর্ণ। কোম্পানিটি শেয়ার সূচক নিয়ন্ত্রণে রাখতে একাধিক গুরুত্বপূর্ণ শেয়ারে আগ্রাসী লেনদেন করছিল। কিন্তু তবু এনএসি কেবল একটি সতর্কতামূলক চিঠি পাঠিয়েই দায়িত্ব শেষ করে। ফেব্রুয়ারি 2025-এ জেন স্ট্রিটকে সতর্ক করা হয়, কিন্তু তারা ফের মে মাসে একই কাজ করে। সব জেনে শুনেও সেবি আর এনএসি চুপ থাকে। শেষমেশ 3রা জুলাই 2025-এ এসে জেন স্ট্রিটকে ভারতের বাজার থেকে নিষিদ্ধ করা হয় এবং 4,843 কোটি টাকা জব্দ করা হয়। এত দেরিতে ব্যবস্থা নেওয়ায় ক্ষতি হয়ে গেছে সাধারণ বিনিয়োগকারীদের। জেন স্ট্রিট লাভ করেছে প্রায় 32,681 কোটি টাকা। অথচ সেবি ও এনএসি 1 বছর ধরে কেবল তদন্ত করে গেল। এই ঘটনা দেখিয়ে দিল ভারতের বাজারে নিয়ন্ত্রণ ব্যবস্থার কতটা ফাঁকফোকর রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে আবারও এমন ঘটনা ঘটতে পারে। দেশের বাজার ব্যবস্থার স্বচ্ছতা ও সাধারণ বিনিয়োগকারীর নিরাপত্তার স্বার্থে এমন গাফিলতি মেনে নেওয়া যায় কি? এ তো বিশাল বড় স্ক্যাম গো। বড় স্ক্যাম তো বটেই, 37,000 কোটি টাকা মুখের কথা তো নয়। সেটাই তো, এতে নিশ্চয়ই সাধারণ মানুষের বড় ক্ষতি হয়েছে। শেয়ার বাজারে ধস নেমেছে। শুধু বম্বে স্টক এক্সচেঞ্জ আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ থেকেই 1.04 লক্ষ কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। সে কি, এ তো বিশাল ক্ষতি। আরো আছে, জেন স্ট্রিট স্ক্যামের জন্য শুধু রিটেল ইনভেস্টরদের 1.05 লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে। এ তো বড় ধস। সরকার কোনো দায় নেবে না? দায় তো নিতেই হবে। সেবি অর্থমন্ত্রকের দপ্তর, অর্থমন্ত্রকের নাকের ডগা দিয়ে কোটি কোটি টাকা উধাও হয়ে গেল। সরকারকে তো দায় নিতেই হবে। কিন্তু সরকার নিচ্ছে কি? সেবি জেন স্ট্রিটকে ব্ল্যাকলিস্ট করেছে। জেন স্ট্রিট 4800 কোটি টাকা অবৈধভাবে বাজার থেকে তুলেছে বলে অন্তর্বর্তী আদেশ দিয়েছে। তারপর সোমবার 4,843 কোটি টাকা একটি এসক্রো অ্যাকাউন্টে জমা করেছে এবং ব্যান তুলে নেওয়ার জন্য সেবিকে অনুরোধ জানিয়েছে। এসক্রো অ্যাকাউন্ট কি গো? এসক্রো অ্যাকাউন্ট মানে হলো একটি নিরাপদ অস্থায়ী অ্যাকাউন্ট, যেখানে ক্রেতা ও বিক্রেতার মধ্যে লেনদেন সম্পূর্ণ হওয়া পর্যন্ত টাকা রাখা হয়। যেমন ধর, কেউ ফ্ল্যাট কিনছে, সে আগে একটা টাকা এসক্রো অ্যাকাউন্টে রাখে, আর সেই টাকা ফ্ল্যাট যে বিক্রি করছে সে তখনই পাবে যখন ফ্ল্যাটের সব কাগজপত্র ঠিকঠাক ফ্ল্যাট যে কিনছে তার হাতে পৌঁছবে। এই ঘটনায় বাজার তো তাহলে তোলপাড় হয়ে গেছে। সরকারের তো দায় বর্তায়। বর্তায় তো বটেই। এত বড় একটা স্ক্যাম, তুই খবরটা দেখ, তাহলেই সব বুঝতে পারবি।
জেন স্ট্রিট কেলেঙ্কারির জেরে ভারতের শেয়ার বাজারে যে ব্যাপক ধস নেমেছে তার রাজনৈতিক ও প্রশাসনিক দায় থেকে মোদী সরকার কোনোভাবেই নিজেদের সরিয়ে রাখতে পারে না। মার্কিন ট্রেডিং ফার্ম জেন স্ট্রিট ভারতের ফিউচার ও অপশন বাজারে নিফটি সূচকে কারচুপি করে প্রায় 4,800 কোটি টাকা অবৈধভাবে আয় করেছে, এমনটাই বলছে সেবির অন্তর্বর্তী আদেশ। একটি অ্যাস্ট্রো অ্যাকাউন্টে 4,843 কোটি টাকা জমাও দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এত বড় প্রতারণা কিভাবে এতদিন ধরে চলতে থাকলো? মোদী সরকারের অধীনে নিয়ন্ত্রক সংস্থা সেবি এবং এনএসই বা বিএসির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কিভাবে এতদিন জেন স্ট্রিটের কর্মকাণ্ড নজর এড়িয়ে যেতে দিল? মার্কিন আদালতে মামলা চলাকালীনও জেন স্ট্রিট ভারতের বাজারে নির্বিঘ্নে ট্রেডিং চালিয়ে গেছে। এই সময় সেবি ও এনএসই কোনো পদক্ষেপ নেয়নি। এটা স্পষ্ট করে দেয় বাজারে নজরদারির ক্ষেত্রে বড়সড় গাফিলতি হয়েছে। এই ব্যর্থতার দায় সেবির পাশাপাশি কেন্দ্রের অর্থ মন্ত্রক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকেও নিতে হবে। এর ফলে বিনিয়োগকারীরা বিশাল ক্ষতির মুখে পড়েছেন। বিএসই ও এনএসই মিলিয়ে 1.4 লক্ষ কোটি টাকার বাজার মূলধন ভাসিয়ে নিয়েছে এই কেলেঙ্কারি। রিটেল বিনিয়োগকারীরা একা 1.05 লক্ষ কোটি টাকা হারিয়েছেন। অথচ মোদী সরকার বরাবরই ভারতীয় অর্থনীতির সাফল্য গাথা তুলে ধরে শেয়ার বাজারকে একটি রাজনৈতিক প্রচার মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। যখন বাজার চাঙ্গা থাকে সরকার কৃতিত্ব দাবি করে, কিন্তু যখন বিদেশি ট্রেডিং ফার্ম দেশের বাজারে কারচুপি করে এবং লক্ষ লক্ষ বিনিয়োগকারী ক্ষতির শিকার হন, তখন মোদী সরকার নীরব থাকে। এটি সরকারের দ্বিচারিতা ও দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। সত্যি যদি দায়বদ্ধতা এবং রামরাজ্যর আদর্শে সরকার চলত, তাহলে এই ধরনের কেলেঙ্কারি ঘটার আগেই ব্যবস্থা নেওয়া হতো। অথচ বাস্তবে দেখা যাচ্ছে বিদেশি শক্তির সামনে মাথা নিচু করে থাকা এবং দেশীয় বিনিয়োগকারীদের স্বার্থ উপেক্ষা করাই মোদী সরকারের নীতিতে পরিণত হয়েছে। এই কেলেঙ্কারি একটি সতর্ক সংকেত। শুধুমাত্র সংস্থা নিষিদ্ধ করে বা টাকা জমা করিয়ে বিষয়টা ধামাচাপা দেওয়া যাবে না। মোদী সরকারের উচিত জনগণের সামনে জবাবদিহি করা, কেন এবং কিভাবে এই বিপর্যয় ঘটতে দেওয়া হলো। 1 বছর ধরে জেন স্ট্রিট কারচুপি করে টাকা তুলে নিচ্ছে, আর এ বিষয়ে সেবি, এনএসই এমনকি অর্থমন্ত্রকও কিছু করলো না। সেটাই তো হচ্ছে আসল কথা। এতদিন ধরে সরকার ডিজিটাল ইন্ডিয়া, স্বচ্ছ প্রশাসন এসব বলে বড় বড় ডায়লগ দিচ্ছে, কিন্তু আসলে কিছুই টের পাওয়া গেল না। ঠিক বলেছ, সাধারণ মানুষের শেয়ার, সঞ্চয় সবকিছু এতে মার খেলো, কিন্তু সরকার নিশ্চুপ। মোদী সরকার তো সবসময় বলে জিরো টলারেন্স টু কারাপশন। এই স্ক্যামটা তাহলে কি? জিরো টলারেন্স কথাটা কি শুধুমাত্র বিরোধীদের জন্য? তাই হবে। আরেকটা প্রশ্ন, যখন বেকার সমস্যা, মূল্যবৃদ্ধি, গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, তখন এত বড় অর্থনৈতিক তছরূপ হলে সরকার চুপ কেন? কারণ এখানে দায় সরকার ও তার নিয়ন্ত্রক সংস্থাগুলোর। দায়িত্ব পালন করতে তারা পুরো ব্যর্থ। এটা স্পষ্ট যে বড় কর্পোরেট সংস্থাগুলোর সঙ্গে মোদী সরকারের সম্পর্কই এত ঘনিষ্ঠ যে এদের বিরুদ্ধে সময় মতো ব্যবস্থা নেওয়াই হয় না। আর সাধারণ মানুষ যারা এই বাজারে ছোট ছোট ইনভেস্টমেন্ট করেন, তারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হন। এই ঘটনায় শুধু জেন স্ট্রিট নয়, মোদী সরকারকেও জবাবদিহি করতে হবে। হ্যাঁ, মোদী সরকারকে এই ঘটনা সরাসরি দায় নিতে হবে। শুধু ব্ল্যাকলিস্ট করে আর ফাইন তুলে সমস্যার সমাধান হয় না। চাই স্বচ্ছ তদন্ত, দ্রুত বিচার এবং যারা এই তছরূপ করেছে তাদের শাস্তি। আর যারা এই তছরূপ ঠেকাতে ব্যর্থ তাদেরও জবাবদিহি করতে হবে। ঠিক বলেছ। চলো আজ এখানেই শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।